হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা আগের ভিডিওতে মানে যেটা সেকেন্ড ভিডিও ছিল সেখানে এই ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা নিয়ে ডাইমেনশন অ্যানালাইসিস কিংবা মাত্রা বিশ্লেষণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে একটা আলোচনা হয়েছিল যে মাত্রা সমমাত্রিক নীতি মানে একটা সমীকরণ ততক্ষণ সঠিক নয় যতক্ষণ তার দুই পক্ষের মাত্রা সেম হচ্ছে না। যেরকম আমি তোমাদের তখন উদাহরণ দিয়েছিলাম যে এই সমীকরণটা ততক্ষণ ঠিক নয় যতক্ষণ এই তিনটে মাত্রাগুলো যদি একই না হয় তাহলে কিন্তু সমীকরণটা ঠিক না। আমাদের আলোচনা এখান থেকে আমরা এগিয়ে নিয়ে যাব যে মাত্রা বিশ্লেষণ সম্বন্ধে আমি তখন বলেছিলাম যে মাত্রা বিশ্লেষণ হচ্ছে একটা প্রক্রিয়া কিংবা পদ্ধতি যার সাহায্যে কোনো ভৌত রাশিকে তার মূল একক যেগুলো রয়েছে যেরকম এমএলটি কিংবা আর বাকি যে চারজন রয়েছে তাদের সঙ্গে সে কিভাবে সম্পর্কযুক্ত সেটা কিন্তু আমরা নিরূপণ করে থাকি। এইটা নিয়ে আলোচনা আমাদের হয়েছে। আমরা বাকি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে একটা একক পদ্ধতিতে কোন রাশির মান রয়েছে সেখান থেকে আমরা অন্য একক পদ্ধতিতে কিভাবে যাব এটা নিয়ে একটু আলোচনা করব। এবারে ধরো একটা একক পদ্ধতি সাপোজ সিজিএস এ পারদের ঘনত্ব কিংবা কোনো বস্তুর ঘনত্ব তোমাকে দেওয়া আছে। ধরো তোমাদের দেওয়া থাকলো পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব। এবারে এটা দেওয়া রয়েছে সিজিএস এ, বুঝতে পারছো? তোমরা বলো প্রথম পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব, আর দ্বিতীয় পদ্ধতি মানে এসআই পদ্ধতিতে মান কত হবে। এবার আমরা গ্রাম থেকে কেজি কিংবা ঘন সেমি থেকে ঘনমিটার রূপান্তরিত সরাসরি করতে পারি, কিন্তু মাত্রা বিশ্লেষণ লাগলে কিভাবে করব না প্রথমে জানতে হবে এটা ঘনত্ব। তাহলে এর মাত্রা কি না ঘনত্বের মাত্রা আমরা আগেই করেছি n raised to the power -3। তো এটা হয়ে গেল ঘনত্বের মাত্রা। এইবারে দুটো পদ্ধতি দেওয়া আছে সিজিএস এ, বের করতে হবে এসআই তে। তাহলে আমি এই রো এর যে মাত্রা m raised to the power -3 এর সিজিএস এ ধরে নিলাম m1 l1 to the power -3, এসআই তে ধরলাম m2 l2 to the power -3। এবার সিজিএস এর সংখ্যামান ধরলাম n1, কত সংখ্যামান যেটা দেওয়া আছে না তাহলে সলিউশন এসে তো জানি না সেটা বের করতে হবে, এই জন্য সেটাকে আমরা ধরলাম n2। এইবারে মাত্রার যে হোমোজেনিটি কিংবা যে সমমাত্রিক নীতি সেই নীতিটা কি বলে আমাদের না পদ্ধতি চেঞ্জ হতে পারে কিন্তু মানটা তো একই থাকবে, ওভারঅল যে মানটা। তার মানে n1 m1 l1 to the power -3 equals to n2 m2 l2 to the power -3। তো এটা হচ্ছে মাত্রা সমমাত্রিক নীতি। এবার আমার কোন মানটা প্রয়োজন? আমার দরকার n2, তাহলে n1 তো রয়েছে অলরেডি 13.6, তাহলে n2 সমান কত হবে না n1 ইনটু আমি n গুলোকে একদিকে করলাম একসাথে m1 বাই m2 টু দি পাওয়ার 1 না লিখলেও হয় ইনটু l1 বাই l2 টু দি পাওয়ার -3। তাহলে n1 এর মান কত দিয়েছে 13.6। m1 ইনটু m1 টা কোন পদ্ধতিতে আছে দেখো সিজিএস পদ্ধতিতে আছে, তাহলে আমি লিখতে পারি 1 গ্রাম। আর m2 টা কত না এসআই তে ভরের একক কি কিলোগ্রাম, তাহলে 1 কেজি। এইখানে কি লিখবো 1 সিজিএস এ 1 সেমি আর 1 মিটার। তাহলে এখানে কত আসবে 13.6 ইনটু 1 বাই 1000 1 বাই 100। এখানে লক্ষ্য করার মতো ব্যাপার দেখো যখন এইটা উপরের দিকে যাবে তাহলে এখানে 10 to the power 3 আছে, আলটিমেটলি 10 to the power -3। আবার এইখানে যেহেতু উপরে যাচ্ছে 10 to the power একটা প্লাস হবে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি আমরা 13.6 ইনটু 10 to the power +3 পেয়ে গেলাম। কেন না এখানে 1000 ছিল
এখানে 6টা শূন্য আসবে, মাইনাস ছিল, সেটা যখন উপরে যাবে প্লাস হবে। তাহলে এটা কত ছিল না, গ্রাম পার সেমি কিউব। গ্রামের এসআই ভার্সন কত, কেজি। ঘন সেমি কিংবা সেমি কিউবের এসআই ভার্সন কত, মিটার কিউব। দেখো আমরা মাত্রা বিশ্লেষণ লাগিয়ে এটা করতে পারছি। একইভাবে আমাদের পরিচিত কিছু সম্পর্ক, যেরকম 1 জুল সমান 10⁻⁷R, এটা আমরা কিন্তু করেছি। এবার 1 জুল সমান 10⁻⁷R, এটা কিন্তু আমরা অন্যভাবে প্রমাণ করেছি, কিন্তু ডাইমেনশন অ্যানালাইসিস কিংবা মাত্রা বিশ্লেষণ লাগিয়ে এটা কিন্তু প্রমাণ আমরা খুব সহজে করতে পারি। কি রকম? জুল কিসের একক? শক্তির একক এসআই পদ্ধতিতে। শক্তির মাত্রা যে রাশি থাকবে তার মাত্রাটা জানতে হবে। তাহলে m l স্কয়ার t⁻⁻², কারণ বল ইনটু সরণ, তাহলে বল হচ্ছে ml t⁻⁻², সরণ হচ্ছে l। এইবারে একদম সেম পদ্ধতিতে যাব। তাহলে এই লাইনটা এইখানে যদি আমি চেঞ্জ করি, এরকম সিজিএস একটা ধরবো, এসআই একটা ধরবো, তাহলে কিভাবে করব? কিন্তু এখানে ব্যাপার দেখো, 1 জুল সমান 10⁻⁷R প্রকাশ করতে হবে। তাহলে আমার প্রথম যেটা, মানে যেটা আমি 1 গুলো বলবো, মানে m1 l1 স্কয়ার, সেটা কিন্তু আগের বারের মতো সিজিএস না, সেটা কিন্তু এসআই আছে এখানে। তাহলে এইটা হচ্ছে এসআই টা, এর মান আমি সমান বললাম m1, এটা এখানে দেওয়া আছে, দেখো এর মান হচ্ছে 1। এইবারে সিজিএস এ n2 ধরলাম, তাহলে এর মাত্রা কি দাঁড়াবে, m2 l2 স্কয়ার। এটা নাম একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইবার দেখো এইখানে আমার মান কিসের দরকার, n2 এর মান দরকার। তাহলে n2 সমান কি হবে, n1 m1 বাই n2 ইনটু l1 বাই l2 হোল স্কয়ার t1 t2 টু দি পাওয়ার -2। এবার লক্ষ্য করে দেখো n1 এর মান কত আমাদের দেওয়া আছে, 1। m1 মানে m1 টা কোন পদ্ধতি, এসআই পদ্ধতি, তাহলে এটা 1 কিলো, আর এটা 1 গ্রাম, আর এটা 1 মিটার, আর এটা 1 সেমি, আর 1 সেকেন্ড 1 সেকেন্ড কেটে যাচ্ছে। এখানে কত পাওয়া যাচ্ছে, 10⁻³ মিটার সেমি, তাহলে 10⁻² স্কয়ার ছিল, আর এটা 1। তাহলে n2 সমান 10⁻⁷, তাহলে 1 জুল সমান 10⁻⁷, এটা তো সিজিএস, তাহলে 1 জুল সমান 10⁻⁷। আর এমনি যে কোনো ভৌত রাশি যখন আমরা পরিমাপ করি, সেই ভৌত রাশির যে এককে লিখি আমরা, তাহলে সেই ভৌত রাশির যে মানটা বেরোয়, তাহলে সেই সংখ্যা মানটা, এই হচ্ছে সেই সংখ্যা মানটা, তার সাথে ইনটু স্বাভাবিকভাবে ইউনিটটা থাকে। তাহলে এইভাবে তোমরা বের করতে পারো। তোমাদের একটা নিজেকে চেষ্টা করার জন্য ট্রাই ইয়োরসেলফ, পরিচিত ক্লাস 9 থেকে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ টাইম, তোমরা জানো। এইটাকে তোমরা মাত্রা বিশ্লেষণ লাগিয়ে নিজের খাতায় করে দেবে। তাহলে আমরা দেখলাম একটা একক পদ্ধতি থেকে কিভাবে অন্য একটা একক পদ্ধতিতে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা যেতে পারি। এখন আমরা আলোচনা করব যে মাত্রা বিশ্লেষণকে প্রয়োগ করে আমরা কিভাবে প্রাকৃতিক রাশি কোন কোন বিষয়ের উপরে কিংবা কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করছে, সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে কিভাবে আমরা তার সম্পর্ক নির্ণয় করতে পারবো। আমি একটু ভালো করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা সরল দোলকের দোলনভার, যাকে আমরা বলি সিম্পল পেন্ডুলাম, যাকে আমরা বাংলায় বলি সরল দোলক। এবার এই যে সরল দোলক কি ব্যাপার, কিছুই নয়, সিম্পল একটা পিণ্ড, ছোট্ট, তাকে একটা খুব কম ভর কিংবা যাকে আমরা অগ্রাহ্য করতে পারি সেরকম একটা সুতো, সেটা দিয়ে, যাকে আমরা বলি অপ্রসার্য সুতো, ইংলিশে বলা হয় ইনএক্সটেন্সিবল স্ট্রিং, সেটা দিয়ে ঝোলানো হলো একটা স্ট্রং কিংবা একটা দৃঢ় আলম্ব দিয়ে। তাহলে স্বাভাবিকভাবে এটা কি হবে, দুলবে। পেন্ডুলাম তোমরা দেখেছো,
যাওয়া আর আসা, তাহলে একটা পূর্ণ দোলন তার জন্য যে সময় লাগে তাকে বলা হয় টি, আমরা ইংলিশে বলি টাইম পিরিয়ড, আর বাংলায় বলা হয় দোলন কাল। এই যে দোলন কাল এটা কোন কোন জিনিসের উপরে নির্ভর করে, কিন্তু কিভাবে নির্ভর করে সেটা আমরা জানি না, সেটা কিন্তু বের করে নিতে পারবো। সাপোজ আমরা কিছুক্ষণের জন্য ধরলাম সেই দোলন কালটা নির্ভর করছে কার্যকর দৈর্ঘ্য, মানে এইটা প্লাস এই ব্যাসার্ধটা, কার্যকর দৈর্ঘ্যের উপর, পিণ্ডের ভরের উপর, আর সেই স্থানের অধিবর্ষণ ত্বরণের উপর। কিন্তু কত ঘাত দিয়ে নির্ভর করছে সেটা তো জানি না, সেই জন্য আমরা এরকম ধরে নিলাম। যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা সরাসরি তুলে দিলাম একটা ধ্রুবক, এই ধ্রুবকটা কিন্তু মাত্রাহীন ধ্রুবক, এটা কিন্তু শর্ত n টু দি পাওয়ার x n টু দি পাওয়ার y এরকম লিখে ফেলবো। মাত্রা সমানুপাতিক নীতি কি? উভয় পক্ষের মাত্রা সেম হতে হবে, তাহলে এই দিকে মাত্রা বসাই, n তো নেই দেখতেই পাচ্ছ, তাহলে 0 লিখবো, l ও নেই 0 লিখবো, t আছে উপরে কিছু নেই মানে 1 আছে, k মাত্রাহীন দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, দৈর্ঘ্য x, ভর তার y, ত্বরণ অবিভাজ্য ত্বরণ হোক কি যে কোনো ত্বরণ হোক মাত্রা একই আছে। এবারে সাজিয়ে নেব, l কে সাজিয়ে নেব, t কে সাজিয়ে নেব, এইদিকে যা ছিল তুলে দিলাম, ওই পক্ষে তুলনা করো, তাহলে কত পাওয়া যাচ্ছে? m এর ঘাত তুলনা করলে y0 পাওয়া যাচ্ছে, তারপর x প্লাস z, সরি এটা 1 ছিল, x প্লাস z 0 আর মাইনাস 2z ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে z পাওয়া গেল মাইনাস এর ক্ষেত্রে, x হচ্ছে মাইনাস z, তার মানে প্লাস এর ক্ষেত্রে, এই মানগুলোকে এখানে বসাও। t ইকুয়ালস টু k l টু দি পাওয়ার হাফ, m তো নেই, আর মাইনাস হাফ, এটাকে আমরা সহজে লিখতে পারি। পরীক্ষা করে দেখা যায় এই k এর মান পাওয়া যায় 2 পাই, যেহেতু এটা মাত্রাহীন ধ্রুবক, মাত্রা বিশ্লেষণের সাহায্যে কোনো মাত্রাহীন ধ্রুবকের রাশিমালা নির্ণয় করা কিন্তু মাত্রা বিশ্লেষণ দ্বারা সম্ভব না, এটা পরে শেষে আমি ভিডিও শেষে মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা বলবো। তাহলে এখান থেকে আমি এই সমীকরণটা পেয়ে গেলাম, তাহলে দেখতে পাচ্ছ t কিভাবে নির্ভর করে, এইভাবে। তাহলে মাত্রা বিশ্লেষণ আমাদের এই অ্যাডভান্টেজটা দেয়। একইভাবে আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা এমনিও তোমাদের শব্দ যখন পড়বে, অ্যাকোস্টিক যখন পড়বে তখন এই প্রমাণটা এমনিও লাগবে। মাত্রা বিশ্লেষণ ভালো করে শিখবে এবং অন্য অধ্যায়ে অনেকগুলো প্রমাণে কিন্তু হেল্প করে। সাপোজ আমরা সান্দ্রবাদ যখন পড়বে তোমরা, সেখানে সীমান্ত বেগ নিয়ে একটা প্রমাণ রয়েছে, যাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি যেটাকে v দিয়ে স্মল v কিংবা ক্যাপিটাল v দিয়ে ডিনোট করা হয়। এই টার্মিনাল ভেলোসিটি ব্যাপারটা একটু বলি। ধরো আমাদের শান্ত মাধ্যম, সাপোজ একটা গ্লিসারিন যুক্ত মাধ্যম, শান্ত মাধ্যম, সেখানে একটা ছোট্ট বল কিংবা একটা লোহার বল কিছু একটা টুকরো সেটা ফেলে দেওয়া হয়। যখন ফেলে দেওয়া হয় বা লাইনে পড়েছে সীমান্ত বেগ, তখন সে একটা ত্বরণ নিয়ে নামতে থাকে। ত্বরণ নিয়ে নামছে, কিছুক্ষণ বাদে দেখা যায় সে একটা নির্দিষ্ট মানে স্থির বেগ নিয়ে সমবেগ নিয়ে নামে, তাকেই বলা হয় সীমান্ত বেগ। এবার এই সীমান্ত বেগের সংক্রান্ত বিজ্ঞানী স্টোকসের একটা সূত্র আছে, তাকে বলা হয় স্টোকস ল। সেই স্টোকস লর বক্তব্য হচ্ছে এরকম 6 পাই ইটা r, মানে যে শান্ত বলটা ক্রিয়া করে সেই ক্রিয়া বলটা হচ্ছে 6 পাই ধ্রুবক, যেরকম এখানে একটা k ছিল 2 পাই, এখানে হচ্ছে k টা হচ্ছে 6 পাই। এটা হচ্ছে মাধ্যমের শান্ততাঙ্ক, আর হচ্ছে যে পিণ্ডটা কিংবা যে বলটা পড়ছে কিংবা যে যাই হোক কিছু একটা পড়ছে বস্তু, তার ব্যাসার্ধ, আর v হচ্ছে সেই সীমান্ত বেগ। তাহলে এখান থেকে v এর রাশিমালাটা আমরা পাচ্ছি। এই সমীকরণটা সাপোজ আমাদের প্রমাণ করতে দিয়েছে, আর এটা অ্যানুয়াল এক্সামে এসেছে অনেকবার, এগুলো বিখ্যাত আছে। তো আমরা কিভাবে প্রমাণ করব? না, প্রথমে এই f কে আমরা ধরে নিলাম সাপোজ এরকম আগের বারের মতো, আমাদের জানি না কত ভাবে নির্ভর করছে, যেটা আমরা x y এরকম ধরে নিলাম। একইভাবে
ভি এর ক্ষেত্রেও ধরে নেওয়া এরকম। ধরার পর এই যে সবার উপর নির্ভর করছে, তাহলে আমরা কি করেছিলাম এখানে মনে করে দেখো, আমি যেটা মুছিনি যাতে করে তোমরা কোরিলেট করতে পারো, মাত্রা বসিয়েছিলাম। তাহলে এটাকে ইন জেনারেল কেমন লিখতে পারি না, f equals to k eta x r to the power y v to the power z। এইবারে বলো আমাকে, এই যে সম্পর্কটা আমি লিখলাম, এই সম্পর্কতে v এর যে এক্সপ্রেশন এখানে রয়েছে, তাহলে f এর মাত্রা কত, ml t to the power minus। এবারে কি ছিল, k এর তো মাত্রা নেই। এবারে ইটার মাত্রা মনে নেই, কিংবা ধরো তুমি ডাইরেক্ট লিখতে চাইছো, বের করতে চাইছো, কিভাবে বের করবে, আসলে পরে পাওয়া যাবে, আপাতত তোমাকে শিখিয়ে দিই। এইটা হচ্ছে ইটার এক্সপ্রেশন, এটা হচ্ছে গতিবেগের নতিমাত্রা, পরে পড়বে, ক্যালকুলাসটা ভালো করে জেনে গেল। তাহলে এখানে দেখো ইটা সমান কত পাওয়া যাচ্ছে, f আর নিচে a dv বাই ds। তাহলে f মানে আমরা জানি a হচ্ছে l স্কয়ার আর গতিবেগ lt মাইনাস 1 আর a। লক্ষ্য করে দেখো এখানে টা বাদ যাচ্ছে, এইখান থেকে আবার একটা l বাদ যাচ্ছে, তাহলে কি আলটিমেটলি থাকছে, m * to the power -1 আর t to the power -1। তাহলে এখানে কত লিখব, m l to the power -1 t to the power -1 x, তার সাথে r বলেছিলাম, r মানে ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, v মানে গতিবেগ লিখলাম। এখানে কি করেছিলাম, m l কে আলাদা করে ফেলেছিলাম, তাহলে এখানে m টু দি পাওয়ার x, l এর কত -x প্লাস y প্লাস z, t এর -x মাইনাস z। এখানে যা ছিল অ্যাজ ইট ইজ সেইটা লিখে ফেলি। তুলনা করব উভয় পক্ষকে, তাহলে x পাওয়া গেল 1, তারপর কি -x প্লাস y প্লাস z সমান কত 1, তারপর কি পাওয়া গেল, এখানে দেখো t টু দি পাওয়ার -1, এখানে একটা t টু দি পাওয়ার -1 রয়েছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা -x এখানে -z, তাহলে কত লিখব, -x - z ইকুয়ালস টু এখান থেকে একটা -2 আছে, -2। তাহলে এখানে কমন নিয়ে কি পাওয়া যাচ্ছে, x + z ইকুয়ালস টু 2। তাহলে x এর মান কত 1, তাহলে z কত পাওয়া গেল 1, তাহলে z ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1 পেয়ে গেছি। দরকার কি হবে y সমান কত 1 - z + x, z কত 1, x কত 1, কাটাকাটি কত 1, তাহলে x y z সবার মান কিন্তু 1 পাওয়া গেল। তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা ছিল সেখানে বসাবো, তাহলে f = k eta to the power 1 r to the power 1 v to the power 1। তাহলে সহজে লিখতে পারি k eta r v, এই k এর মান হচ্ছে এক্সপ্লেইন করে দেখা গেছে 6π। তাহলে দেখো মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন রয়েছে আমাদের চ্যাপ্টার থেকে, আমরা কিন্তু যে কোনো সম্পর্ক কিন্তু এইভাবে নির্ণয় করতে পারছি। এই যে সম্পর্ক আমরা নির্ণয় করতে পারছি, এরকম আরো প্রচুর সমীকরণ রয়েছে। আমি তোমাদের হোম টাস্ক হিসাবে কিংবা অ্যাসাইনমেন্ট হিসাবে তোমরা নিজেরা চেষ্টা করার জন্য আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা ট্রাই করবে। যেরকম বায়ুর মাধ্যমে শব্দ যখন যায় তার গতিবেগের রাশিমালা হয় এটা নিউটনের সূত্র। তো v = e/ρ, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা, তোমরা যেমন গুণাঙ্কের যে রাশিমালা মাত্রা যেমন সেটা ইউজ করবে। রো তো ঘনত্ব প্রমাণ করার চেষ্টা করবে, এটা একটা হোম টাস্ক দিলাম। দ্বিতীয় হচ্ছে টান করা তারের মধ্যে, ধরে এরকম টান করা তার রয়েছে, যেটা আমরা গিটারে দেখতে পাবো সেটা দেখতে পাবো। তার ক্ষেত্রে যে তির্যক তরঙ্গের যে বেগ পরে শব্দটা পড়বে তোমরা ইলেভেনে, তার রাশিমালা হচ্ছে v = √t/m। এখানে যে মাত্রা তরঙ্গে t রয়েছে এটা হচ্ছে টেনশন কিংবা টান মানে এই ধরনের বল, তার বলের মাত্রা বসাবে, কিন্তু m টা শুধু এরকম m বসাবে না, m হচ্ছে একক
দৈর্ঘ্যে ভর, তাহলে মাত্রা এটা হচ্ছে m/। একইভাবে টান করা তারের ক্ষেত্রে এরকম একটা সমীকরণ আছে কম্পাউন্ডে, এখানে m কিন্তু একটা দৈর্ঘ্যের ভর, এটা টান, এটা হচ্ছে ঘনত্ব। তোমরা এই তিনটে প্রমাণ করার চেষ্টা করবে, তাহলে প্র্যাকটিস হবে, বইও ফলো করতে পারো আর যদি কিছু করতে চাও। তাহলে আমরা দেখলাম মাত্রা বিশ্লেষণের সাহায্যে একটা একক সিজিএস থেকে এসআই কিংবা এসআই থেকে সিজিএস কিংবা এপিএসও চাইলে করতে পারি, প্রয়োজন হয় না অবশ্য, সেগুলো করতে পারছি। আবার নতুন সমীকরণ তৈরি করতে পারছি, কিভাবে কোন রাশি ভৌত রাশি অন্যান্য রাশির উপর নির্ভর করছে সেটা জানতে পারছি। তাহলে এই মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা কি, মানে লিমিটেশনটা কি? না, লিমিটেশন সবচেয়ে বড় যেটা তোমরা হয়তো প্রমাণের সঙ্গে লক্ষ্য করেছো, আমরা সবচেয়ে প্রথমে এই প্রমাণটা করেছিলাম t = 2π/L/g। মনে করে দেখো এখানে আমরা 2π কিন্তু প্রমাণ করতে পারি, কে এসেছিল তখন বলেছিলাম তোমাদের যে কোন সমীকরণে যদি কোনো মাত্রাহীন ধ্রুবক থাকে সেটা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করা যায় না, যেটা আমরা এখানে পারিনি। ইভেন যখন স্টোকসের সূত্রে সীমান্ত বেগে করছিলাম তখন কিন্তু 6πটা প্রমাণ করতে পারিনি। তো এটা একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতা। পরের লিমিটেশন এরকম হচ্ছে, সাপোজ যেটা তোমরা ক্লাস 8 এ পড়েছিলে নিউটনের মহাকর্ষ সূত্র, সেই সূত্রটা তোমাদের মনে আছে, এরকম ছিল সূত্র, অনেক স্মল এন্ড ক্যাপিটাল এম দিয়ে পড়েছো। এইখানে জি কিন্তু ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, কিন্তু এটি মাত্রাহীন নয়, এর মাত্রা ছিল। সেই জন্য এই সমীকরণটা কিন্তু তোমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিন্তু প্রমাণ করতে পারবে না, যেহেতু এটা মাত্রাহীন ধ্রুবক নয়। তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা একটা সমস্যা। একইভাবে আরেকটা প্রবলেম হচ্ছে, সাপোজ যেটা যখন তোমরা ভেক্টর চ্যাপ্টারের ভিডিও দেখবে, ডট গুণফল কৃতকার্য সমান বল ইনটু সরণ, যেটা তোমরা ক্লাস 9 এর বইতেও পড়েছিলে, আবার 11 এ পড়বে, fs cos θ। এবার লক্ষ্য করো এই cos θ, থিটা তো হচ্ছে আমাদের কোণ তো মাত্রাহীন, তাহলে মাত্রাহীন হওয়ার জন্য এবার w fs বাই cos θ না fs cos স্কয়ার θ কিভাবে নির্ভর করে সেটা কিন্তু মাত্রা বিশ্লেষণে আমরা কিন্তু কখনোই প্রমাণ করতে পারবো না। তো এই সীমাবদ্ধতাগুলো কয়েকটি বাদ দিলে বাকি কিন্তু সবগুলোই কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে। তাহলে মাত্রা বিশ্লেষণ সংক্রান্ত যে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা পরের ভিডিওতে ত্রুটি এবং দৈর্ঘ্য ভর সময় যে পরিমাপের যে বেসিক আইডিয়া সেটা নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই স্টুডেন্ট।